পারমাণবিক শক্তিতে জাপানের প্রত্যাবর্তন, বিশ্বের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র চালুর আভাস। পশ্চিমাদের সঙ্গে দূরত্ব আরও বাড়ল, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সামরিক চুক্তি বাতিল রাশিয়ার। H-1B ভিসা অনিশ্চয়তা, কর্মস্থলে ফেরা নিয়ে শঙ্কায় ভারতীয় প্রবাসীরা। ক্যারিবীয় সাগরে সংঘাতের আভাস, নিষেধাজ্ঞা ভাঙার অভিযোগে ট্যাংকার আটক। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে ফিলিস্তিনি কিশোরকে গুলি, ইসরায়েলি সেনাদের ভূমিকা নিয়ে প্রশ্ন। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিদা রুবি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জাপানের নিগাতা অঞ্চলে বিশ্বের সবচেয়ে বড় কাশিওয়াজাকি কারিওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালুর অনুমোদন মিলতে পারে। ফুকুশিমা বিপর্যয়ের পর পারমাণবিক শক্তিতে ফেরার পথে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জ্বালানি নিরাপত্তা জোরদার ও আমদানি নির্ভরতা কমাতে সরকার কেন্দ্র চালুর পক্ষে থাকলেও স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়ে গেছে। কেন্দ্রটি চালু হলে টোকিও অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ প্রায় 2% বাড়তে পারে। বিস্তারিত প্রতিবেদনে। জাপানের নিগাতা অঞ্চলে সোমবার বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাশিওয়াজাকি কারিওয়া পুনরায় চালুর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। 2011 সালে ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়ের পর পারমাণবিক শক্তিতে ফেরার পথে এই পদক্ষেপকে জাপানের জ্বালানি নীতিতে এক বড় বাঁক হিসেবে দেখা হচ্ছে। টোকিও থেকে প্রায় 220 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত কাশিওয়াজাকি কারিওয়া কেন্দ্রটি ফুকুশিমা দাইচি দুর্ঘটনার পর বন্ধ করে দেয়া 54টি পারমাণবিক চুল্লির একটি। ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর ফুকুশিমার বিপর্যয় চেরনোবিলের পর বিশ্বের সবচেয়ে মারাত্মক পারমাণবিক দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়, যা জাপানের পারমাণবিক নীতিতে দীর্ঘস্থায়ী ভীতি ও অনাস্থার সৃষ্টি করেছিল। আমদানি নির্ভর ও ব্যয়বহুল জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে জাপান আবার পারমাণবিক শক্তির দিকে ফিরছে। বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদনে 60 থেকে 70% আমদানিকৃত জ্বালানি নির্ভর। এ কারণে ধাপে ধাপে পারমাণবিক কেন্দ্র চালু করা হচ্ছে। 33টির মধ্যে ইতোমধ্যে 14টি চুল্লি সচল হয়েছে। নতুন করে চালু হতে যাওয়া কাশিওয়াজাকি কারিওয়া হবে সবচেয়ে বড় ও সবচেয়ে আলোচিত কেন্দ্র। কাশিওয়াজাকি কারিওয়া কেন্দ্রটি পরিচালনা করছে টেপকো, যাদের ফুকুশিমা দাইচি দুর্ঘটনার ইতিহাস রয়েছে। এ কারণেই কেন্দ্র পুনরায় চালু নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তীব্র। জরিপে দেখা যায় 60% বাসিন্দা মনে করেন চালুর শর্ত পূরণ হয়নি এবং 70% টেপকোর পরিচালনা নিয়ে সন্দিহান। সরকারের হিসেব অনুযায়ী এতে টোকিও অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ প্রায় 2% বাড়তে পারে। জ্বালানি নিরাপত্তা ও আমদানি নির্ভরতা কমাতে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সরকার এ সিদ্ধান্তে সমর্থন দিচ্ছে। সব মিলিয়ে কাশিওয়াজাকি কারিওয়া কেন্দ্র পুনরায় চালুর সিদ্ধান্ত শুধু একটি বিদ্যুৎ কেন্দ্র চালুর বিষয় নয়, এটি ফুকুশিমা পরবর্তী জাপানের ভয়, বাস্তবতা ও ভবিষ্যৎ জ্বালানি কৌশলের মধ্যে ভারসাম্য খোঁজার এক সাহসী রাজনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ। ওয়ার্ক পারমিট নবায়নের জন্য ভারতে ফেরা বহু H-1B ভিসাধারী ভারতীয় হঠাৎ অ্যাপয়েন্টমেন্ট বাতিল হওয়ায় আটকে পড়েছেন। ডিসেম্বরের মাঝামাঝি থেকে নির্ধারিত হাজার হাজার সাক্ষাৎকার বাতিল করা হয়েছে এবং নতুন তারিখ কয়েক মাস পরে দেওয়া হচ্ছে। ট্রাম্প প্রশাসনের নতুন নিরাপত্তা যাচাই নীতির কারণে প্রক্রিয়া দেরি হচ্ছে বলে জানানো হয়েছে। এতে প্রবাসী ভারতীয়দের কর্মস্থলে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে, আর কোম্পানিগুলো কর্মীদের যুক্তরাষ্ট্র না ছাড়ার পরামর্শ দিচ্ছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। H-1B ভিসাধারীদের একটি বড় অংশ প্রতি বছর শেষের দিকে আমেরিকান ওয়ার্ক পারমিট নবায়নের জন্য আবেদন করেন, কারণ এই সময় যুক্তরাষ্ট্রে ছুটির মৌসুম থাকে। তবে এবার হঠাৎ করেই হাজার হাজার অ্যাপয়েন্টমেন্ট বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন বহু ভারতীয় প্রবাসী। ওয়ার্ক পারমিট নবায়নের জন্য ভারতে ফেরা বহু ভারতীয় প্রবাসীর নির্ধারিত সাক্ষাৎকার হঠাৎ বাতিল হওয়ায় তারা দেশে আটকে পড়েছেন। নতুন তারিখ কয়েক মাস পরে দেওয়ায় কর্মস্থলে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে। সূত্র জানায় 15 থেকে 26 ডিসেম্বরের মধ্যে যাদের অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল এমন হাজার হাজার ভারতীয় নাগরিকের সাক্ষাৎকার বাতিল করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর ভিসা আবেদনকারীদের পাঠানো ইমেইলে জানিয়েছে ওয়ার্ক পারমিট সাক্ষাৎকার আয়োজন করতে দেরি হচ্ছে। তারা জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম সংক্রান্ত একটি নতুন নিরাপত্তা যাচাই নীতি চালু করেছেন, যার ফলে পুরো প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে। কর্তৃপক্ষের দাবি, এই নিয়মের লক্ষ্য হল আবেদনকারীরা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টি করছেন কিনা তা নিশ্চিত করা।
H-1B একটি অভিবাসী ভিসা, যার মাধ্যমে দক্ষ বিদেশি কর্মীরা সর্বোচ্চ 6 বছর যুক্তরাষ্ট্রে কাজ করতে পারেন। ট্রাম্প প্রশাসন সম্প্রতি এই ভিসায় কড়াকড়ি বাড়িয়ে মার্কিন কোম্পানির উপর অতিরিক্ত ফি ও নিয়োগ প্রক্রিয়ায় নজরদারি জোরদার করেছে। এদিকে ওয়ার্ক পারমিট নবায়নের জন্য দেশে ফেরা বহু ভারতীয় প্রবাসী হঠাৎ অ্যাপয়েন্টমেন্ট বাতিল হওয়ায় অনিশ্চয়তায় পড়েছেন। এর মধ্যে অ্যামাজন তাদের H-1B কর্মীদের আপাতত যুক্তরাষ্ট্র না ছাড়ার পরামর্শ দিয়েছে। ইউক্রেন সংঘাতের পর ইউরোপের সঙ্গে সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে রাশিয়া, জার্মানি, যুক্তরাজ্য সহ 11টি ইউরোপীয় দেশের সঙ্গে করা দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা চুক্তি বাতিল করেছে। এসব চুক্তি শীতল যুদ্ধ পরবর্তী নিরাপত্তা কাঠামোর অংশ ছিল, তবে 2014 সালের পর থেকে কার্যত নিষ্ক্রিয় ছিল। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত মস্কো ও পশ্চিমাদের মধ্যে বাড়তে থাকা দূরত্ব এবং ইউরোপে নতুন রাজনৈতিক বিভাজনের ইঙ্গিত দেয়। বিস্তারিত রিপোর্টে। ইউক্রেন সংঘাতের পর ইউরোপের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের ধারাবাহিকতায় একাধিক ইউরোপীয় দেশের সঙ্গে করা দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা চুক্তি বাতিল করেছে রাশিয়া। স্থানীয় সময় 20 ডিসেম্বর দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিলের অনুমোদন দেয়। বাতিল হওয়া চুক্তির তালিকায় রয়েছে জার্মানি, পোল্যান্ড, নরওয়ে, বুলগেরিয়া, রোমানিয়া, ডেনমার্ক, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, বেলজিয়াম ও চেক প্রজাতন্ত্র। এছাড়া যুক্তরাজ্য ও উত্তর আয়ারল্যান্ডের সঙ্গে করা একটি পারস্পরিক সহায়তা চুক্তিও বাতিলের আওতায় পড়েছে। সংশ্লিষ্ট চুক্তিগুলো 1992 থেকে 2002 সালের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এবং শীতল যুদ্ধ পরবর্তী ইউরোপীয় নিরাপত্তা ও সামরিক সহযোগিতা কাঠামোর অংশ ছিল। রাশিয়ার সরকারি আইনি পোর্টালে প্রকাশিত এক আদেশের মাধ্যমে এসব চুক্তির সমাপ্তি ঘোষণা করা হয়। বিশ্লেষকদের মতে চলমান ভূ রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এটি একটি তাৎপর্যপূর্ণ ও প্রতীকী পদক্ষেপ। বিশেষজ্ঞরা বলছেন, একসময় ইউরোপের সঙ্গে রাশিয়াকে ঘনিষ্ঠভাবে যুক্ত করার লক্ষ্যে গড়ে ওঠা নিরাপত্তা সহযোগিতা কাঠামোর কার্যত অবসানের ইঙ্গিত দিচ্ছে এই সিদ্ধান্ত। চুক্তিগুলো মূলত সামরিক যোগাযোগ, যৌথ মহড়া ও প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো অন্তর্ভুক্ত করত। তবে 2014 সালে ক্রিমিয়া দখল এবং 2022 সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রার হামলার পর থেকে এসব চুক্তি বাস্তবে অনেকটাই অকার্যকর ছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ মস্কো ও পশ্চিমা দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান দূরত্বের গভীরতাই তুলে ধরেছে। এটি কেবল নিষেধাজ্ঞা বা কূটনৈতিক সম্পর্কের অবনতির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং শীতল যুদ্ধ পরবর্তী যুগ গড়ে ওঠা মৌলিক চুক্তিগুলো ভেঙে ফেলার মাধ্যমে রাশিয়ার কৌশলগত অবস্থান বদলের প্রতিফলন। ফলে ইউরোপে নতুন করে কঠোর বিভাজন ও রাজনৈতিক ব্লক তৈরির প্রবণতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। এর আগে চলতি বছরের জুলাইয়ে রাশিয়া জার্মানির সঙ্গে সামরিক প্রযুক্তিগত সহযোগিতা চুক্তি বাতিল করেছিল। সে সময় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল ওই চুক্তি দুই দেশের বর্তমান আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের বাস্তবতার সঙ্গে আর সঙ্গতিপূর্ণ নয়। শাহিদা রুবি, মাইটিভি। ক্যারিবীয় অঞ্চলে ভেনেজুয়েলার কাছাকাছি আন্তর্জাতিক জলসীমা থেকে আরও একটি তেল ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন কোস্টগার্ড। চলতি মাসে এটি ভেনেজুয়েলার সংশ্লিষ্ট তৃতীয় জাহাজ, যা যুক্তরাষ্ট্র আটক করল। মার্কিন পক্ষের দাবি, নিষেধাজ্ঞা এড়িয়ে ভুয়া পরিচয়ে চলাচল করছিল নৌযানটি। তবে ভেনেজুয়েলা এই ঘটনাকে আন্তর্জাতিক জলদস্যুতা বলে নিন্দা করেছে এবং অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র তাদের তেল সম্পদ লক্ষ্য করেই এসব অভিযান চালাচ্ছে। বিস্তারিত প্রতিবেদনে। ক্যারিবীয় অঞ্চলে ভেনেজুয়েলার কাছাকাছি আন্তর্জাতিক জলসীমা থেকে আরও একটি তেল ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন কোস্টগার্ড। স্থানীয় সময় 21 ডিসেম্বর নৌযানটি আটক করা হয়। মার্কিন সংবাদ মাধ্যম CNN নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, চলতি মাসে ভেনেজুয়েলা সংশ্লিষ্ট এটি তৃতীয় জাহাজ যা যুক্তরাষ্ট্র জব্দ করল। মার্কিন প্রশাসনের দাবি, জাহাজটি নিজের প্রকৃত পরিচয় গোপন রেখে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলাচল করছিল। এর আগের দিন 20 ডিসেম্বর পানামার পতাকাবাহী আরেকটি নৌযান আটক করে মার্কিন বাহিনী। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভেনেজুয়েলা সরকার। কারাকাস এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে আন্তর্জাতিক জলদস্যুতার গুরুতর দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেছে। ভেনেজুয়েলার কাছাকাছি এলাকা থেকে পেন্টাগনের সহায়তায় জাহাজটি আটক করে মার্কিন কোস্টগার্ড। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, প্রয়োজনীয় অনুমতি নিয়েই জাহাজে উঠে তল্লাশি চালানো হয়েছে।
2 সপ্তাহেরও কম সময়ে ভেনিজুয়েলার আশেপাশের জলসীমা থেকে এটি তৃতীয় তেল ট্যাঙ্কার জব্দের ঘটনা। ভেনিজুয়েলার অভিযোগ, দেশটির তেল সম্পদের দিকেই যুক্তরাষ্ট্রের মূল নজর। মাদক চোরাচালানের অভিযোগ তুলে সাম্প্রতিক মাসগুলোতে ভেনিজুয়েলার একের পর এক নৌযানে হামলা চালানো হয়েছে বলে দাবি কারাকাসের। ভেনিজুয়েলার মতে এসব অভিযানে এখন পর্যন্ত প্রায় 100 জন নিহত হয়েছেন। সিএনএনের দাবি অনুযায়ী পশ্চিম তীরে খুব কাছ থেকে গুলি করে এক ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ভিডিও ফুটেজে সরাসরি গুলির প্রমাণ মিললেও ইসরায়েলি সেনাদের দাবি কিশোরটি পাথর ছোড়ার চেষ্টা করছিল। ঘটনাটি আন্তর্জাতিক উদ্বেগ সৃষ্টি করেছে এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। পশ্চিম তীরে খুব কাছ থেকে গুলি করে এক ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা, এমন দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। তাদের যাচাইকৃত ভিডিও ফুটেজে দেখা যায় কোনো দৃশ্যমান তাৎক্ষণিক হুমকি ছাড়াই কিশোরটির দিকে সরাসরি গুলি চালানো হয়। ভিডিও প্রকাশের পর ঘটনাটি নিয়ে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক উদ্বেগ ও নিন্দা ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে নিহত কিশোর সেনাদের লক্ষ্য করে পাথর ছোঁড়ার চেষ্টা করছিল। তবে স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ভিডিও বিশ্লেষণ করে সিএনএন জানিয়েছে গুলি চালানোর মুহূর্তে কিশোরটির হাতে পাথর ছিল না এবং সে কোনো আক্রমণাত্মক ভঙ্গিতে ছিল বলেও দৃশ্যমান হয় না। এ কারণে সেনাদের বক্তব্য নিয়ে প্রশ্ন উঠেছে। সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিম তীরে ইসরায়েলি সেনা অভিযান, চেকপয়েন্টে উত্তেজনা এবং বসতি ঘিরে সংঘর্ষ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব ঘটনায় ফিলিস্তিনি কিশোর ও সাধারণ নাগরিকরা প্রায়ই সহিংসতার শিকার হচ্ছেন, যা মানবাধিকার সংগঠনগুলোর গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঘটনার পর আন্তর্জাতিক মহল থেকে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী শিশুদের বিশেষ সুরক্ষা পাওয়ার কথা, কিন্তু বাস্তবে তারা ক্রমাগত সহিংসতার মুখে পড়েছে। এই পরিস্থিতিতে ফিলিস্তিনি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জোরালো হচ্ছে। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।